কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমি কথা বলবো, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি কন্টিনিউয়াসলি বলে আসছি যে হাসিনার বোনের, চাস্তো বোনের জামাই জেনারেল ওয়াকার কন্টিনিউয়াসলি বাংলাদেশে ধ্বংসযজ্ঞ করার জন্য এক ভয়াবহ পরিকল্পনা ডানে বায়ে কন্টিনিউয়াসলি করছে। যে ঐক্যমত্য কমিশনকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, সেই লক্ষ্যে যাতে সংস্কারের কাজগুলো যাতে দ্রুত করা হয়। পরবর্তীতে এটি সংশোধন করে আবার বলা হলো যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে মানে নির্বাচনটা হবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের দেখাবো এবার জানা গেল নির্বাচন কবে হবে, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আমি কথা বলবো, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি কন্টিনিউয়াসলি বলে আসছি যে হাসিনার বোনের, চাস্তো বোনের জামাই জেনারেল ওয়াকার কন্টিনিউয়াসলি বাংলাদেশে ধ্বংসযজ্ঞ করার জন্য এক ভয়াবহ পরিকল্পনা ডানে বায়ে কন্টিনিউয়াসলি করছে। তার সাথে করছে আর্মির ভিতরে লুকিয়ে থাকা রয়ের কিছু লোকজন, তার ভিতরে লুকিয়ে থাকা কয়েকজন জেনারেল, আর্মির ভিতরে লুকিয়ে থাকা কতগুলো হায়না যারা ভারতের বেতনভুক্ত। এবং এই বিষয়টা নিয়ে অত্যন্ত সিরিয়াস একটা বিষয় আমি আজকে আপনাদের সাথে কথা বলবো, এবং পাশাপাশি আরো একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে বিএনপির বর্তমান রাজনীতিটা আসলে কি জনগণ ভিত্তিক না ভারত ভিত্তিক, ইস্যু ভিত্তিক, জনগণের স্বার্থ ভিত্তিক, কল্যাণ ভিত্তিক, না ভারতের কল্যাণ ভিত্তিক এবং স্রেফ বিএনপির কল্যাণ ভিত্তিক, নাকি বেগম জিয়া অথবা তারেক রহমানকে বাসের নিচে ফেলে দিয়ে এই ভারতীয় হায়নারা বিএনপির রাজনীতিটাকে ডাকাতি করতে চাচ্ছে, ঠিক যেভাবে পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপনকে চুরি করার জন্য ভারত এবং ইসরায়েল যেভাবে একত্রে ষড়যন্ত্র করছে। এই দুইটা বিষয় আজকে সীমাবদ্ধ থাকবো। আমি যদি এই দুইটা বিষয়ের উপরেই সীমাবদ্ধ থাকি দেখা যাবে আমার সময় চলে যাবে, আর অন্য যদি আমার ভিতরে কোনো কিছু থাকে দেন আমি অন্য কোনো বিষয় নিয়েও কথা বলবো। দর্শকবৃন্দ, খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় আপনাদের জানা আছে যে জেনারেল ওয়াকারের অফিসের 1 মাইলেরও মধ্যে আয়নাঘর তৈরি করা হয়েছিল হাসিনার নির্দেশে, এবং ফ্রম ডে ওয়ান জেনারেল তারেক সিদ্দিকী এবং ওয়াকার কাঁধে কাঁধ মিলিয়ে আয়নাঘর তৈরি করেছিল। 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করলেন, উনি তার পরের দিন থেকে প্ল্যান করা শুরু করলেন যে উনি আয়নাঘরে যাবেন, আয়নাঘরের ভয়াবহতা উনি দেখবেন। দর্শক বিন্দু, একে একে একটু চিন্তা করে দেখেন, উনি ক্ষমতা নেওয়ার 24 ঘন্টার ভিতরে প্ল্যান করে ফেললেন উনি আবু সাইদের বাড়িতে যাবেন, ওনার সাথে দেখা করবেন, কিন্তু আয়নাঘরে ওনাকে যেতে দেয়া হলো না। কি করা হলো আয়নাঘরে? আয়নাঘরের আলামত নষ্ট করার জন্য ওয়াকার এবং ডিজিএফআই এবং ভারতের র একত্র হয়ে গার্বেজ জড়ো করলো, চেয়ার টেবিল ছড়ালো, আলামত কমপ্লিটলি ডিস্ট্রয় করলো। ডক্টর ইউনূসকে বারবার বলা হলো আপনি ওখানে যাবেন না, আপনি যদি ওখানে যান একটা অ্যাক্সিডেন্ট করাতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বিভিন্ন অজুহাত তৈরি করা হলো। এই অজুহাতটা কেন তৈরি করা হলো? ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেন আয়নাঘরের ওখানে না যায়, উনি যেন এটা নিয়ে জাতিসংঘকে, পশ্চিমা বিশ্বকে ইনভাইট করে ওটা দেখাতে না পারে। এখন র একটা কাজ সবসময় করে দর্শকবৃন্দ, কি করে? রয়ের যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায়, যদি দেখে তাদের স্বার্থসিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে, তাদেরকে সহ র মেরে ফেলে। তো তারা চিন্তা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবে যদি আর্মির কথা না শুনে, ওয়াকারের কথা না শুনে, ডিজিএফআই এর কথা না শুনে, ইউনূসের চারপাশে লুকিয়ে থাকা জেনারেল হাফিজ অথবা জেনারেল ফেরদৌসের কথা না শুনে, তাহলে তাদের সবাইকে সহ ইউনূসকে মেরে ফেলো। তারা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র করলো? ইউনূস সাহেব প্ল্যান করলেন, হঠাৎ করে উনি ফেব্রুয়ারি মাসের
10 তারিখে অলমোস্ট কনফার্ম, কাউকে জানালেন না যে আমি আয়নাঘর দেখতে যাব। হঠাৎ করে উনি বললেন আমি আজকে যাবই। যখন উনি বললেন যাবই, তারা আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো, টাইম বোমা সেট করে রাখলো। ডক্টর ইউনূস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব, ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তাজুল ইসলামকে সহ আরো ইনভেস্টিগেটরদের সহ ওনারা ওখানে যাবেন। জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে অ্যাসাসিনেট করা যায়, টাইম বোমা সেট করলেন। এখন দর্শকবৃন্দ, এখানে অনেকে বলবে ওখানে যখন তাজুল সাহেব গিয়েছে, ওখানে যখন যারা টাইম বোমা পেয়েছে জিজ্ঞাসা করেছে, একটা বালতির ভিতরে যখন টাইম বোমা বেরিয়ে আসলো, জিজ্ঞাসা করা হলো এগুলো কোথা থেকে এসছে। ডিজিএফআই লোকজনরা আয়নাঘরের দায়িত্ব নিয়োজিত হায়নারা বলল আমরা জানি না। দর্শকবৃন্দ, আমরা জানি না। বোমা সেট করে রাখার পরে ওই হায়নারা বলছে আমরা জানি না এই টাইম বোমা কোথা থেকে আসছে। তাজুল ইসলাম এই বিষয়টা নিয়ে এর আগে কথা বলে নাই, কিন্তু তাজুল ইসলাম হঠাৎ করে এটা নিয়ে কথা বলবেন। শুনুন তাজুল ইসলাম কি বলে। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে আমরা ওই সময় যখন প্রধান উপদেষ্টা তার পরবর্তীতেই সফরে যান, তার আগে আমরা গিয়েছিলাম। তখন আমরা যখন এই যে ডিটেনশন সেন্টার গুলো, এগুলোকে নানানভাবে আলামত নষ্ট করা হয়েছে, রুম গুলোকে নানানভাবে ভেঙে চুরে বিকৃত করা হয়েছে, সাউন্ড প্রুফিং ম্যাটেরিয়াল ছিল, টর্চারের যন্ত্রপাতি ছিল, এগুলো সরানো হয়েছে, গার্বেজ দিয়ে নানান ধরনের ফার্নিচার, ময়লা আবর্জনা দিয়ে ডাম্প করে রাখা ছিল, যাতে করে ওখানে রেডিলি কেউ ঢুকে কিছু বের করতে না পারে। দরজা গুলো যেখানে সোজা কথায় আলামত গুলো নষ্ট করে দেওয়া হয়েছে। এখন এই পরিস্থিতিতে আমরা যখন এখান থেকে খুঁজে খুঁজে আলামত আমাদের তদন্ত সংস্থা বের করার চেষ্টা করছিল, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। তো আমরা সবকিছু সরা থেকে একটা বালতির মতো আমরা পাই। তো বললাম যে এখানে কি আছে একটু দেখা যাক। তো আমাদের ইনভেস্টিগেটর প্রসিকিউটর ওরা কি করেছে, বালতিটাকে উপর করে ঢালার চেষ্টা করেছে, একটু সাথে সাথে 5টা বড় বড় সাইজের বোমা তার দিয়ে লাগানো একটার সাথে, এবং এক পাশে একটা টাইমার লাগানো, সেটা বেরিয়ে আসে। আমি তখন সামনে ছিলাম। ভয়ঙ্কর অবস্থা। তো সাথে সাথে আমি চিৎকার দিয়ে বলছি যে স্টপ, আস্তে করে রাখো। রেখে আমরা ওই অবস্থা রেখে রুম থেকে দ্রুত সবাইকে বের করে দিলাম। দিয়ে তো ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল অফিসার, তাদেরকে আমরা বললাম যে এটা কিভাবে আসলো। তো উনি বললো আমরা জানি না, এটা তো আপনাদেরই এলাকায় জুরিসডিকশন। তো এরপরে আমরা ওইটাকে সিল করে দিয়ে চলে আসি। চলে এসে পরের দিন 26শে জানুয়ারি আমরা বোম ডিসপোজাল ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে আমরা চিঠি দেই যে এখানে এই জিনিস আছে, এটা আপনি তাড়াতাড়ি নিষ্ক্রিয় করার ব্যবস্থা করেন। 27শে জানুয়ারি ওনাদের পুরো টিম গিয়ে বোমাগুলোকে বের করে নিয়ে এসে নিষ্ক্রিয় করেন, এবং এর পুরো জিনিসগুলো কিন্তু আমরা ভিডিও চিত্র ধারণ করেছি। এই ব্যাপারে জিডি হয়েছে, ওই বোমাগুলোর যে বিস্ফোরণের পরে আলামত সেগুলো জব্দ আছে, এভরিথিং ইজ ফুললি ডকুমেন্টেড। এবং আমরা তখন তাদেরকে বলি যে যেহেতু প্রধান উপদেষ্টা এগুলো দেখতে আসবেন, আপনারা ভালো মতো সুইপ করেন, কারণ উনি আসার পরে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পুরো জিনিসটা কত ভয়াবহ হবে। এরপরে সুইপ করা হয়, এবং আমরা তখন কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইনি, কারণ এটা প্রধান উপদেষ্টার সফরকে বাধাগ্রস্ত করতে পারে। সবকিছু মিলিয়ে আমরা আমাদের কাজের সাথে এটা বলিনি। দর্শকবৃন্দ, একটা কথা, আমরা বাংলাদেশিরা কিভাবে লোকজনদেরকে বুঝালে তারা একটা জিনিস বুঝে। জেনারেল ওয়াকার 17 বেঙ্গলের অ্যাক্টিং সিও হিসাবে সোলজারদের সহ দাঁড়ায় থাকলেন পিলখানায়, ভিতরে ঢুকলেন না। বলা হলো আপা নিষেধ করেছে, ঢোকা যাবে না। এই জেনারেল ওয়াকার মেজর অবস্থায়, জেনারেল ওয়াকার তার ব্রিগেড কমান্ডার হাকিমকে, ব্রিগেডিয়ার জেনারেল হাকিমকে ডিসোবে করলো, ডিসিপ্লিন ব্রেক করলো, তারপরেও তাকে ওখানে রাখা হলো, তাকে ব্রিগেড কমান্ডার বানানো হলো 46 এর। লন্ডনে কোর্স করতে যাবে, ভর্তি পরীক্ষায় পাস করে নাই, ডোনেশন দিয়ে তাকে ওখানে ভর্তি করানো হলো। ভারতে
পাঠানো হলো এমএসজি, র, ভারতের সেনাপ্রধান, ভারতের প্রতিরক্ষা সচিব, তাদের সাথে 9 বার তাকে ভেটিং করানো হলো, তারপরে তাকে আর্মি চিফ বানানো হলো। ওয়াকারের তত্ত্বাবধানে আজ পর্যন্ত বিডিআর পিলখানার বিচারকাণ্ড সুষ্ঠুভাবে তদন্ত করতে দেওয়া হয় না। ওয়াকারের তত্ত্বাবধানে জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করে আমার মা বোনদের বুককে ঝাঁঝা করে দিয়েছে, বাচ্চাদেরকে মেরে ফেলেছে, শিশুদেরকে মেরে ফেলেছে, মাকে গুম করেছে, বাবাকে গুম করেছে, সন্তানদেরকে গুম করেছে, যা প্রত্যেকটা অপকর্মের সাথে ওয়াকার জড়িত। ওয়াকার এবং জেনারেল মুজিব, যে মুজিব বিশ্ববিদ্যালয়ে গিয়ে সারে জাহাজে আচ্ছা গান গেয়েছে, তারেক সিদ্দিকের গুণ তারা এখনো ওখানে বসে আছে বাংলাদেশের ধ্বংসযজ্ঞ চালানোর জন্য। ওয়াকার বলেছে সে দেশে শান্তি আনবে, এবং কতগুলো অদূরদর্শী রাজনীতিবিদ, অদূরদর্শী লোকজন, অদূরদর্শী বেকুবরা বসে আছে। ওয়াকার বাংলাদেশের সালভেশন নিয়ে আসবে, রাজনীতিতে সালভেশন নিয়ে আসবে, রাজনীতিতে রিফর্ম নিয়ে আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে ওয়াকারের ধান্দাবাজি, রয়ের ধান্দাবাজি ধীরে ধীরে প্রকাশ পাওয়া শুরু করলো। যখন রয়ের ধান্দাবাজি প্রকাশ পাওয়া শুরু করলো, তাদের সামনে একটা এলিমেন্টস ছিল। সে এলিমেন্টসটা কি? কোন একটা অজুহাত দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি অ্যাসাসিনেট করা যায়, এই অ্যাসাসিনেশনের প্ল্যানের পার্ট ছিল, পার্টিকেল ছিল এই টাইম বোমাগুলো ওখানে সেট করা। ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ যদি ওখানে গিয়ে ঢুকে পড়ে, জাতিসংঘের লোকজনরা যদি ঢুকে পড়ে, তাজুল ইসলাম যদি তার টিম নিয়ে ঢুকে পড়ে, সমূলে তাদেরকে মেরে ফেলা হবে। ওয়াকার ব্যাখ্যা দিবে এখানে আগের সরকার কি করে গেছে আমার জানা ছিল না। ঠিক যেমনি টাইম বোমা পাওয়ার পরে ওখানকার লোকজনরা বলেছে আমরা জানি না, আমরা জানি না। এটা থেকে কি আইএসপিআর কোনো বিজ্ঞপ্তি দিয়েছে? ওখানে যে টাইম বোমা পাওয়া গিয়েছে, তাজুল ইসলাম প্রসিকিউশনের স্বার্থে, তদন্তের স্বার্থে তাজুল ইসলাম এটা নিয়ে কথা বলে নাই, সেটা দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে। কিন্তু এটা নিয়ে জেনারেল ওয়াকার, আইএসপিআর, ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি কোন মন্তব্য করেছে? ডক্টর আসিফ নজরুল কোন মন্তব্য করেছে? জেনারেল ফেরদৌস, জেনারেল হাফিজ, তারা কোনো কথা বলেছে? তদন্ত হয়েছে? জেনারেল ওয়াকার এখনো ভারতের নির্দেশে রাশিয়ায় সফরে আছে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে, কঙ্গোতে গিয়ে রয়্যাল লোকজনের সাথে সলা পরামর্শ করার জন্য আফ্রিকায় গেছে। সেখান থেকে এখন সে রাশিয়ায় গেছে, ওখান থেকে পূর্ব ইউরোপে গেছে, সার্বিয়া গেছে, ক্রোয়েশিয়ায় গেছে। সার্বিয়ার কথা মনে আছে? সার্বিয়া থেকে ভারতের জন্য ল্যান্ড মাইন ইম্পোর্ট করতে গিয়ে ধরা পড়েছিল, গ্রিকের যে প্লেনটা ধ্বংস হয়েছে, বিধ্বস্ত হয়েছে। দর্শকবৃন্দ এবং প্রিয় দেশবাসী, আপনাদেরকে একটা কথা বলি, আমার দেশমাতা বাংলাদেশ সারা জীবন কি ধরনের ষড়যন্ত্রের মধ্যে থাকবে? ওয়াকারের মতো হায়না শুয়োরের বাচ্চাকে আমরা কি কন্টিনিউয়াসলি টলারেট করব, নাকি আমরা অপেক্ষা করছি ডক্টর ইউনূসকে কবে অ্যাসাসিনেট সফল হয়, অ্যাসাসিনেশনের ষড়যন্ত্র সফল হবে? আমরা কিসের অপেক্ষা করছি?
আমরা বাংলাদেশিরা বলবো এর সাথে ওয়াকার জড়িত না। ওই সব সুয়ারের বাচ্চাদের আমি একটা কথা বলবো, সমগ্র বাংলাদেশের আর্মির ইনচার্জ কে? ওয়াকারুজ্জামান। আর্মির হেলিকপ্টারে যদি আমার বাচ্চা কাচ্চার উপরে গুলি করা হয়, এর ড্রাইভার কার ঘাড়ে যাবে? একটা অজুহাত তৈরি করা হয়। ডিজিএফআই আর্মি চিফের কমান্ডের মধ্যে, এখতিয়ারের মধ্যে, জুরিসডিকশনের মধ্যে পড়ে না। আমি ওইসব হারামজাদাদের বলবো, ডিজিএফআই এই মুহূর্তে কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়? কাকে দেয় এই ইন্টেলিজেন্স ব্রিফিং? আমি জানতে চাচ্ছি। যারা বলে ডিজিএফআই এর উপরে সেনা প্রধানের কোন কন্ট্রোল নাই, নিয়ন্ত্রণ নাই, ওইসব অশিক্ষিত গাপুর হারামজাদাদের আমি জিজ্ঞাসা করি, ডিজিএফআই, এমএসআই এবং সিআইডি কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়? ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাকি জেনারেল ওয়াকারকে? অনতি বিলম্বে, এটা নিয়ে আমি বারবার বলেছি, ওয়াকার এন্ড চুপ্পু must leave their position or must get sacked by Dr. Mohammad Yunus and the caretaker interim government. এদেরকে ওখানে রেখে সাপ পোশাক কোনো মানে নাই। একটা আঙ্গুল যত ভালোবাসি, এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয়, আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য। জেনারেল ওয়াকার এবং শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনি সংকেত। এই কুত্তার বাচ্চাদের ক্ষমতায় রেখে, এই বিশ্বের বাচ্চাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না, বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না, বাংলাদেশের কোন প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না। জেনারেল ওয়াকারের নেতৃত্বে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ পরোক্ষ লজিস্টিক প্রত্যেকটা ভাবে ওয়াকার জড়িত। ওয়াকারের জন্য আজ পর্যন্ত সুষ্ঠু একটা তদন্ত বাংলাদেশে হয় না বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে। আয়নাঘর নির্মিত হয়েছে ওয়াকারের সমর্থনে, তারেক সিদ্দিকের সমর্থনে, রয় সমর্থনে। ছাত্র জনতা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা এনেছে দেশের রিফর্মের জন্য, আবার তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে টেনে হিসেবে আবার যেন 50 বছর পিছনে নেওয়া হয়। একটা মাত্র টার্গেট, পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয়। যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই, ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। আমার গায়ে পশম দাঁড়িয়ে যায় আমাদের চোখের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার মতো দুঃসাহস দেখানোর পরে এই কুত্তার বাচ্চা এখনো সেনা প্রধানের চেয়ারে বসে আছে, চুপ্পু এখনো বঙ্গভবনে বসে আছে। আমি 110% শিওর এই ষড়যন্ত্রের সাথে চুপ্পু জড়িত, এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার জড়িত, এই ষড়যন্ত্রের সাথে আরো কিছু চরিত্র জড়িত। এই ষড়যন্ত্রের সাথে বিএনপির উচ্চ পর্যায়ের কিছু লোক জড়িত, যারা প্রতিদিন সকালে, সন্ধ্যায়, দুপুরে, গভীর রাতে স্রেফ একটা কথা বলে, ডক্টর ইউনূসকে সরাতে হবে, নির্বাচন চাই। এরাও জড়িত। আমরা শুধু কথায় কথায় বলি আওয়ামী লীগের বিচার করতে হবে, গুম খুনের বিচার করতে হবে, ইলিয়াস আলীর বিচার করতে, ইলিয়াস আলী গুম খুনের বিচার করতে হবে, যে ইলিয়াস আলীর খুনের সাথে সরাসরি মির্জা আব্বাস জড়িত। ইলিয়াস আলীর খুনের সাথে আব্দুল আওয়াল মিন্টু জড়িত। ইলিয়াস আলীর খুনের সাথে সাদেক হোসেন খোকা এবং তাদের চালাচামুন্ডা জড়িত। ইলিয়াস আলীর হত্যার সাথে ফালু জড়িত। আমরা শুধু হত্যাকাণ্ডের বিচার চাই। অফকোর্স হাসিনা ভারতীয় মাগি, অফকোর্স হাসিনা ভারতীয় কুত্তার বাচ্চা, অফকোর্স হাসিনা ভারতীয় বেশ্যা। তাকে 17 বছর টিকিয়ে রেখেছে মির্জা আব্বাসের মতো খানকি।
সাদেক হোসেন খোকার মতো খানকি, মির্জা ফখরুলের মতো সুর, আমানুল্লাহ আমানের মতো খানকি, ভারতের নব্য কুত্তার বাচ্চা সালাউদ্দিন, এরা সবাই জড়িত। এদের বিচার কে করবে? এদেরকে নিয়ে কেন কথা বলা হয় না? এদের সাহস ওই পর্যন্ত গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে হবে। দর্শকবৃন্দ, একটা কথা বলি, যে কোনো একটা দেশে রাজনৈতিক উত্তরণ হয় দেশের উন্নয়নের মাধ্যমে। ওই দেশকে থামানোর জন্য একটা রাজনৈতিক দল দরকার, যেই রাজনৈতিক দল জনগণের বিশ্বাস অর্জনে সমর্থ হয়, জনগণের সমর্থন পেতে সমর্থ হয়, জনগণের মধ্যে জনপ্রিয় হয়, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়। এই জিনিসগুলো উপলব্ধি করেছিলেন বাংলাদেশের প্রথম একজন, যার নাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি অর্জন করেছিলেন জনগণের আস্থা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্জন করেছিলেন জনপ্রিয়তা। জিয়াউর রহমান সাহেব অর্জন করেছিলেন জনগণের আশা আকাঙ্ক্ষা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে তৈরি করেছিলেন। আজকে বিএনপির সামনে জিয়াউর রহমানের ওই আদর্শকে মাটি দিয়ে তারা জনগণকে উপেক্ষা করে তারা এখন ভারতের সমর্থন নিয়ে তারপরে ক্ষমতায় যেতে চায়। ভারতের সমর্থন তাদের কাছে জরুরি, জনগণের কল্যাণ তাদের জরুরি না। ভারতের সমর্থন তাদের জরুরি, দেশের অস্তিত্ব তাদের কাছে বড় না। জনগণের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা তাদের কাছে জরুরি না, তাদের দরকার ভারতীয় সমর্থন। সেই দল দিয়ে আমরা কি করব? আজকের আমি আপনাদের বলছি, জেনারেল ওয়াকার, র, ডিজিএফআই, বিএনপির সিনিয়র কিছু লোকজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার ষড়যন্ত্রে লিপ্ত, ফেল করেছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, তারা এই ধরনের ষড়যন্ত্র আবার করবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার জন্য। বলবে ডক্টর মোহাম্মদ ইউনূস এইটা চায় না, ওইটা চায় না। আমি একটা জিনিস দেখতে চাই, এ কথা জানার পরে বাংলাদেশের কতজন সাংবাদিক, কতজন রাজনীতিবিদ, কতজন সোশ্যাল মিডিয়ার লোকজন এই বিষয় নিয়ে কথা বলে আমি দেখতে চাই। এটা নিয়ে আলোচনা কে কে করে আমি দেখতে চাচ্ছি। কতভাবে বোঝানোর চেষ্টা করা হয়, ও ওয়াকার এগুলো জানে না, ওয়াকার এর মধ্যে ধারণা নাই, ওয়াকার এটা সম্পর্কে বুঝে না, ওয়াকার ডিজিএফআই তে যায় না। এ ধরনের যুক্তি শুয়ারের বাচ্চাদের কাছ থেকে আমি শুনতে চাই। একটা কথা আমাদের সবাইকে বুঝতে হবে, সত্য যত নির্মম হয় ওই সত্যের কোনো বিকল্প নাই। আমরা যদি একটা সত্যকে আবিষ্কার করতে ব্যর্থ হই, আমরা যদি একটা বাস্তবতাকে ধারণ করতে ব্যর্থ হই, আমাদের ব্যক্তি অস্তিত্ব, আমাদের সমাজের অস্তিত্ব, আমাদের দেশের অস্তিত্ব টিকে থাকবে না। বাংলাদেশ আর্মির সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ রিফর্ম যদি করা না হয়, বাংলাদেশের অস্তিত্ব টিকবে না। যে ঐক্যমত্য কমিশনকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে, সেই লক্ষ্যে যাতে সংস্কারের কাজগুলো যাতে দ্রুত করা হয়। পরবর্তীতে এটি সংশোধন করে আবার বলা হলো যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে মানে নির্বাচনটা হবে, সেই লক্ষ্যে যাতে তাড়াতাড়ি সংস্কার কাজ করা হয়। এদিকে আপনি জানেন যে বুধবার বিএনপির সাথে মিটিং আছে এবং তারা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ চায়। আপনার কাছে কি মনে হয় এই ধরনের বিবৃতির সংশোধন কেন, বা সুনির্দিষ্ট তারিখ 8 মাস পরেও কেন এখনো দিতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? দেখেন, এখানে আমি বলি আপনাকে একটা জিনিস, যে প্রথম যে ঘোষণাটা এসেছিল, প্রথম যে প্রেস লিস্ট এসেছিল, আমার কাছে মনে হয়েছে সেই প্রেস লিস্টই সঠিক। মানে উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এটা মাথায় রেখে উনি সংস্কার কমিশনকে কাজ করতে বলেছেন।
এখানে আমি কোনো অন্যায় দেখি না, কোনো ভুল দেখি না। কারণ সংস্কার কমিশন কাজ করবে, তাদেরকে বলা হয়েছে যে আপনারা মাথায় রাখেন নির্বাচনটা ডিসেম্বরে রেখে আপনি সেভাবে কাজ করবেন। যদি উনি নির্বাচন ডিসেম্বরে না করে মার্চেও করেন, এপ্রিলেও করেন, এমনকি জুনেও করেন, কোনো সমস্যা তো নাই। ওইটা তো উনি জনগণকে একবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো এক সময় হবে। জনগণের কাছে ওনার বলাই আছে আগে। উনি সংস্কার কমিশনকে যাতে তারা কাজটা একটু সিরিয়াসলি সময় ক্ষেপণ না করে কাজটা করে, এই জন্য যদি উনি ওনাদেরকে বলে থাকেন যে ডিসেম্বরের ব্যাপারটা মাথায় রেখে আপনারা কাজ করেন, তাহলে কোনো অন্যায় অথবা ভুল আমি দেখি। এখন পরে যেটা হয়েছে, পরে মাতব্বর তো আসছে ওখানে, আপনার প্রেসিডেন্ট মাতব্বরের অভাব নাই। এক একজন এ মনে করে ওটা তো আমি ড্রাফট করলাম না, আমি হলে আরো ভালো ড্রাফট করতাম। আবার অমুকে মনে করে না সরকারের পলিসিটা একমাত্র আমি বুঝি, আর কেউ বুঝে না, অতএব এইভাবে লিখতে হবে। ঘটনাগুলো এরকম ভাবে ঘটেছে বলে আমি মনে করি। কিন্তু এইভাবে চেঞ্জ করতে যে তারা যে চেঞ্জটা করছে, এটাই বরং হাস্যকর হয়ে গেছে। হাস্যকর কি হবে সেটা আমি বলি। আপনি সংস্কার কমিশন তাহলে এখন কোন লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হবে? ডিসেম্বর নাকি জুন? বুঝেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে, এটা মাথায় রেখে তার মানে কি 6 মাস, 6 মাসের। তাহলে সংস্কার কমিশন কোনটাকে টার্গেট ধরবে? ডিসেম্বরকে নাকি মেকে নাকি জুনকে? যদি ডিসেম্বর টার্গেট হয় তাহলে একভাবে কাজ করবে, আর যদি মে মাস টার্গেট হয় তাহলে আরেকভাবে কাজ হবে। এটা তো আপনি সংস্কার কমিশনকে কাজটা করতে বলছেন। ডক্টর ইউনূস ওয়াজ পারফেক্টলি রাইট, এবং ডক্টর ইউনূস যখন ডিসেম্বরই বলেছেন, এই যে বাঁশের চেয়ে কঞ্চি দড় একটা প্রবাদ আছে, মানে সরকারের চেয়ে এই সরকারি কর্মকর্তাগুলি বেশি সরকার, এবং এটাই এখানে হয়েছে। এখানে অনেক কুতুব আছে, এই কুতুবরা আবার পরস্পরে প্রতিদ্বন্দ্বী মনে করে, এবং মনে করে ওর চেয়ে আমি বড় কুতুব, কাজেই ও যেটা করছে এটা হবে না, আমারটা হবে। অতএব ওটা ওদেরকে নিয়ে একটা অনির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে গেছে। ডিসেম্বর থেকে জুনের জন্য অনির্দিষ্ট সময়, এইটাকে কিভাবে টার্গেট করবেন আপনি আমার বুঝান তো। কাজেই এগুলি হলো কি জানেন, মানে আমি মনে করি যে এরা যখন নিজেদেরকে মনে করে যে তারাই গভর্নমেন্ট, তাদের মনে করতে হবে দে আর সার্ভেন্ট অফ দ্য গভর্নমেন্ট, তারা পাবলিক সার্ভেন্ট, পাবলিককে বিভ্রান্ত করা কাজ না, তারা সেই কাজটা করছে। বিষয়টা যদি হয় মানে দ্রুত নির্বাচন করে যারা মনে করে যে পুরো সংস্কারের কাজটা করা দরকার, তাহলে সেটা করলেই হয়। এখন আপনি ধরেন সংস্কার করে নির্বাচন, এটা আসলে স্ট্যান্ডার্ড টাইমটা কত, মানে কতদিন লাগতে পারে? আপনি তাহলে কি মানে অনেকটা 111-এর মতন অবস্থা হচ্ছে কিনা? দেখেন 111 কিন্তু প্রকারান্তরে সংস্কারই ছিল। এদের সংস্কারের মধ্যে বেসিক পার্থক্যটা হলো 111-এ তারা সংস্কারটা করতে বলছিল যার যার পার্টি, বিভিন্ন পার্টি সংস্কার কর্মসূচি নিয়ে আসছিল এবং সেটা সরকার ইমপ্লিমেন্ট করত। আর এখানে হলো সংস্কার করতেছে কতিপয় এনজিও এবং বিদেশি লোক, কতিপয় এনজিও এবং বিদেশি নাগরিক, তারা কিন্তু সংস্কারের দায়িত্ব নিচ্ছে। তারা সংস্কার করে জনগণের উপর, পার্টিগুলোর উপর চাপাই দিয়ে তারা আবার বিদেশ চলে যাবে। কিন্তু আলী রিয়াজ সাহেব কি বলবে যে এই দেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে, আমি এখন এখানে থাকবো? সে বলবে এটা? সে বলবে না। ঠিকই তার আমেরিকান সিটিজেনশিপ ত্যাগ করে আসে নাই, সেখানে ভাড়া খাটতে আসছে, জাস্ট ভাড়াটে হিসেবে আসছে, বুদ্ধিজীবী হিসেবে আসছে। এখানে এই কাজটা একটা লামসাম একটা ভজগুটো পাকিয়ে দিয়ে সে আবার উড়ান দিব আমেরিকাতে। সিম্পল হিসাব। বাস্তবায়ন করবে কি? মনে হয় থাকতে আসে নাই, মাতব্বরি করতে আসছে। এরা কে কতটা মেধাবী আমরা জানি না, এদের সঙ্গে আমরা মিশি নেই, পুরো দেশকে তারা এখন জ্ঞান দেয়। এগুলি বলে লাভ নেই ভাই, তারা এখানে বেড়াইতে আসছে, এসে কিছু মাল পানি কামাবে, কামাইলে বিদেশ চলে যাবে, আর এটা ভজ করে বাধাই দেবে। এটা হচ্ছে না। যে দিস্তা ধরেন সংস্কার, এতগুলো সংস্কার হইলো, হওয়ার পর নির্বাচন হইলো, এটা ইমপ্লিমেন্ট কে করবে এটা আমি বুঝতেছি না। এটা তো তারা জানে না কে করবে। পলিটিক্যাল পার্টি ইমপ্লিমেন্ট করবে, কোন পার্টি করবে, কেন করবে?
কি ঠেকা পড়ছে? আপনি বলেন মাহমুদুর রহমান মান্না পার্টিতে লোক কয়জন? লোক কম, কোন লোকই নেই বলতে গেলে, একদম লোক কম, একদম ছোট একটা পার্টি। সে কি আলী রিয়াজের সংশোধন মানবে? আলী রিয়াজের সংস্কার মানবে? বলবে যে তুমি তো আমার সঙ্গে আমার ক্যাবিনেটে সাহিত্য সম্পাদক ছিলা, তুমি আমার যে কি বেশি বুঝো, তোমার সেম কম বুঝি? আপনারা এই জিনিসটা বুঝান ভাই। আপনি পরে মান্না ভাই কি আলী রিয়াজের সংশোধন মানবে নাকি? মান্না ভাই তো বলবে তুমি তো আমার যে সংসদে তুমি ছিলে সাহিত্য সম্পাদক, আমি ছিলাম ভিপি, তোমার আমি কি মানুষ? হিসাব ভাই ক্লিয়ার। এগুলো অহেতুক প্রীতির আলাপ করে লাভ নাই। পলিটিক্যাল আচ্ছা বিএনপি আছে 31 দফা, বিএনপি আগে 31 দফা তুমি দেওয়ার আগে আমি দিছি। বাংলাদেশের রাষ্ট্র সংস্কার এই শব্দটাই তো আমরা আনছি, তোমরা কোথেকে আইছো? কে মানবে? কেন মানবে? কি থেকে আছে মানার? না মানলে কি করবে? আমি আপনাকে বলি, এই সরকারের উচিত বিএনপি কে সকাল বিকাল সালাম দেওয়া। বিএনপি যদি কালকে বলে ইলেকশন দেওয়ার জন্য বিএনপি যদি রাজনীতি আন্দোলনের নামে, এই সরকার 10 দিন টিকতে পারবে? 10 দিন টিকতে পারবে কেন বলে ডাকতে? ওদের ভাগ্য ভালো যে বিএনপি তাদের কিছু বলতেছে না। বিএনপি মাঠে নামলে খবর আছে, এবং কালকে যদি বিএনপি তারেক রহমান এসে আসে যদি বলে ইলেকশন দাও, খালি একটু করিয়ে আর কিছু করা লাগবে না। ভদ্রলোক কেন আসতে না আমি বুঝি না। মহাজ্ঞানী আছে, আমি শুনেছি উনি নাকি আসতে চান, ওনার নাকি কিছু নেতা আছে এখানকার, গ্রুপিং আছে, এরা নাকি চায় না সে আসুক, নানা রকম তাইলে নাই রেখে তারা আটকে রাখছে। কেউ কেউ আবার বলতেছে যে নির্বাচন দরকার নেই, এই সরকার 5 বছর থাকুক, এরকম একটা আওয়াজ কিন্তু আছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে। যারা নাকি এখান থেকে সুবিধা পাচ্ছে তারা এই আওয়াজ মার্কেটিং করতেছে। ওইখান থেকে একটা ফোন করলে কাম হয়ে যায়, বিরাট সুবিধা, বিরাট সুবিধা না? অমুকে বলে আমার বিরুদ্ধে মামলা, আমার তো ফোন করলো না কেন? বিদেশে বসে বলে, ঢাকায় থাকাকালীন একটা পত্রিকা চাকরি পেত না, সে অন্যদিকে হুঙ্কার দেয় আমাকে কেন ফোন করা হইল না? আসিফ নজরুল কেন আমাকে, আসিফ নজরুল বয়স ওর বাপের সমান বয়স, ওর আসিফ নজরুল কেন আমাকে ফোন করলো না? তুই আমাকে একটা ফোন করতে পারলি না? তো এই সমস্ত কথা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারবে? পারবে? ওরা তো চায় থাকুক গভর্নমেন্ট, ওরা তো চায় এটা। ওইখান থেকে বসে বসে জ্ঞান দেয় এমনি করে চলতে হবে, অমুককে ফোন করতে হবে, অমুককে বাদ দিতে হবে, এগুলি বলে। পলিটিক্যাল গভর্নমেন্ট বলতে পারবে? তারা তো মাথা খারাপ, তারা এখন মার্কেটিং করতেছে এই গভর্নমেন্টকে 5 বছর থাকতে হবে। এই গভর্নমেন্টের প্রধান যে আপনার ডক্টর ইউনূস, সে নিজে কখনো বলছে আমি 5 বছর থাকতে চাই বলছে? তাহলে আবার কেউ কেউ বলতেছে যে এই রাষ্ট্রপতি শাসিত সরকার হওয়া উচিত। তাহলে কি এমন কোন ভাবনা আছে নাকি যে প্রেসিডেন্ট ডাইরেক্ট ইলেকশনে হবে এবং কাউকে প্রেসিডেন্ট পদে নিয়ে আসার একটা লক্ষ্য আছে কিনা? শাহাবুদ্দিন আহমেদ সাহেব 91-এ একটা ক্রাইসিস মোমেন্টে এসে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর 96-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, ওনারা এসে শাহাবুদ্দিন আহমেদকে প্রেসিডেন্ট বানাইলো। তাহলে একটা নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট কে হলো? শাহাবুদ্দিন আহমেদ। মন্দ না, আমি যেটাকে পছন্দ করছি। এখন ডক্টর ইউনূস এরকম হতে পারে, পুরা পারফরমেন্স যদি ভালো হয়, ওনার যদি গ্রহণযোগ্যতা ভালো হয়, তো ঠিক আছে, আগামীতে যে সরকার আসবে তারা ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানাইতেও পারে, আবার নাও পারে, বানাইতেও পারে, আবার নাও বানাইতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো সেইভাবে তো যদি হতেই পারে, কোনো সমস্যা নাই। আর প্রেসিডেন্ট শাসিত যদি সরকার হতে চায় তাহলে ডক্টর ইউনূসকে ইলেকশন করতে হবে। যদি এত লোক থাকে এই গভর্নমেন্টে তাহলে একটা করুক, তারা একটা আলোচনা করে সংস্কার করে প্রেসিডেন্ট শাসিত একটা ফর্মুলা দিয়ে ইলেকশন দিয়ে যে ডক্টর ইউনূস পাস করবে, সমস্যাটা কি? আমার তো কোনো না নাই, আমার বক্তব্য হলো একটা, সেটা হলো অনির্বাচিত সরকার থাকতে পারবে না। এটা আমার 1 নম্বর বক্তব্য। আপনি নির্বাচন করে আসেন, আপনি যদি মনে করেন জনগণ আপনাকে চায় তাহলে আপনারা ইলেকশন করেন। এটা তো আপনি মনে করতেছেন না, আপনার চামচারা মনে করতেছেন না। কিন্তু এমনকি পারসেপশন একটা পাবলিকের মধ্যে আছে কিনা যে তারা ওই অতীতের অভিজ্ঞতার আলোকে মনে করে যে দলীয় সরকার আসলে আবার সেই শেখ হাসিনার মতন লুটপাট করবে, চাঁদাবাজি করবে, দখলবাজি করবে, এবং তৃণমূল পর্যায়ে এরকম কিছু অভিজ্ঞতা অভিযুক্ত আছে। তার প্রেক্ষিতেই কি মানুষ নির্বাচন বিরোধী হয়ে যাচ্ছে কিনা আপনার কি মনে হয়? পারসেপশন অনেক রকমই আছে। এই যে সেই ইসলামিক শাসন হোক, এরকম পারসেপশন আছে।
আওয়ামী লীগ বিএনপি কাউকে চাই না এই পারসেপশন আছে। আওয়ামী লীগ বিএনপি যদি কেউ না তাহলে কে থাকে? জামাত থাকে, জাতীয় পার্টি থাকে, আর কে থাকে? পারসেপশন অনেক রকমই আছে। পারসেপশন আছে যে রাজনৈতিক গভর্নমেন্টই চাই না, পারসেপশন এমনও আছে অসুখ। আপনি দেন যে একটা জরিপ দেন, আপনি কি এই সরকার চান নাকি আপনার আওয়ামী লীগ বিএনপি চান নাকি মার্শাল চান? দেখেন আপনি কোন দিকে বেশি পান ভোট। দেখেন পারসেপশন যেদিকেই থাকুক, সেই পারসেপশন নিয়ে আমরা কিন্তু মার্কেটিং এ নামতে পারি না। আমার কথা হলো কি, পারসেপশন থাকুক সমস্যা নাই, জনগণ চিন্তা থাকুক সমস্যা নাই, কিন্তু সরকারে যে থাকবে সে যেন জনগণ দ্বারা নির্বাচিত সরকার হয়। আপনি পারসেপশন গুলো নিয়ে ইলেকশন করেন না, অসুবিধা কি আছে? ইলেকশন হোক, সবগুলি পারসেপশন নিয়ে আসেন যে কোনটা চাও, পাবলিক যেটাকে ভোট দেয় সেটা হবে। শেখ হাসিনাও বলতো এই দেশের জনগণ আমার সঙ্গে আছে, বলতো না? আছে জনগণ, তখন তো প্রতিবাদ করার সাহস পায় নাই যে জনগণ তোমার সঙ্গে নাই, কেউ বলতো না। কিন্তু তো তখন বিএনপি কি বলতো যে অবাধ নির্বাচন দেন, দেখি জনগণ কার সঙ্গে আছে। ওইটাই কথা, ওটা অবাধ নির্বাচন দেন। জামাতকে জিজ্ঞাসা করেন, জামাতে বলবো এটা অবাধ নির্বাচন দেন, দেখি জনগণ কার কথা বলে। অবাধ নির্বাচন ইজ মোর ইম্পর্টেন্ট। এখন আপনি বলবেন যে জনগণ কি জানে, আমি সব জানি, তাহলে তো হবে না। জনগণ, এই দেশের মানুষ ঠিক করবে যে কারা দেশে শাসন ক্ষমতায় থাকবে। আপনি যত বড় জ্ঞানী হন না কেন, আপনার কথা দেশ চলবে না ভাই। আপনি ডাক্তার হইতে পারেন, আপনি পিএইচডি হইতে পারেন, আপনি অনেক কিছু হইতে পারেন, কিন্তু আপনার কথা দেশ চলবে না। দেশ চলবে জনগণের কথায়। জনগণ কি চায় সেটাকে আপনি দেখেন। কি জনগণ যদি একটা মূর্খকে নিয়ে আসে, ওই মূর্খই সই, ওই মূর্খকে আনছে, কারণ জনগণ চাইছে। জনগণের চাওয়ার উপরে কোনো কথা নাই। যদি কেউ মনে করে জনগণ মূর্খ, তাহলে আমি বলবো তুমি বাতিল, তুমি যেই হও না তুমি বাতিল। হ্যাঁ, কোন রাজনৈতিক দল তো বলতে পারে যে আমাদেরকে ভোট দেন, আমাদেরকে ভোট দিলে আমরা ইউনূস সরকারকে 10 বছর ক্ষমতায় রাখবো, এই লক্ষ্যে আমাদেরকে ভোট দেন, তখন দেখা যাক। কিন্তু ন্যাশনাল ইলেকশন তো হইতে হবে। ইলেকশনের আগে অন্য কোনো কিছু বলা চলবে না, ইলেকশন মাস। এবং সেই ইলেকশন যত তাড়াতাড়ি না দিবে তারা করতে হবে, ইলেকশন দিতেই হবে। এটা এখন কথা। এখন কেন জানি নানামুখী মিশ্র একটা পরিস্থিতি। এই এতদিন যদি লাগে আপনার নির্বাচনের রোড ম্যাপ বা তারিখ ঘোষণা করতে, এটা তো আরেক ধরনের ব্যর্থতা। এত সফলতা, অনেক বলতেছে দ্রব্যমূল্য কমে গেছে, বিদ্যুৎ আপনি আমাকে আজকের কথা বলেন, দ্রব্যমূল্য কমেছিল কয়েকদিন, এখন জাতীয় বাজারে আমি বাজারে যাই ভাই, আমি মাসুদ কেবল নিজে হাতে বাজার করি। কালকে আমি বাজার করেছি, আমি আপনাকে বলি দাম বলি, বেগুন কিনেছি 90 টাকা কেজি, আমি নিজে কিনছি। বরবটি কিনছি 80 টাকা কেজি, আমি করলা 100 টাকা কেজি। কোনটার দাম কম? পটল কিনছি 80 টাকা কেজি। হ্যাঁ, টমেটোর দাম তুলনামূলকভাবে কম ছিল, টমেটো কিনছি 40 টাকা কেজি। আর কোনটার দাম কমছে আপনি বুঝান না ভাই? দেখেন না, সজনে ডাটা কিনতে গেছিলাম 120 টাকা কেজি চাইছে, আমি আর কিনি নাই। আমি কিনতে পারি 120 টাকা কেজি, আমার দ্রব্যমূল্য কমলো কেন কিনা আপনি বুঝান তো? তেল পাওয়া যায় না, তো কেমন কমলো? আমি বলি আপনাকে, এই কথা মাথায় রেখে না। আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন, বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছে, কিছু লোক দেখবেন তারা বলবে দ্রব্যমূল্য কমছে। স্ট্যাটাস দেয় কারা? বাজার করে বাপে, রান্না করে মায়ে, পোলায় সেটা খায় আর স্ট্যাটাস দেয়। তারা বাজারে যাইতে বলেন, ইনকাম যে স্ট্যাটাস দেয় তারা বাজারে যাইতে বলেন, গেলে বুঝবে যে কোনটার দাম কত আছে। আজকে তো শিল্প গ্যাসের দাম 33% বাড়লো, এর তো ইম্প্যাক্ট পড়বে। সব পড়বে, কেন পড়বে না? পড়বে। এইগুলো হলো পিয়ার। ডক্টর ইউনূস হলো কি মনে করেন পাবলিক রিলেশনের উস্তাদ, তার পক্ষে কিছু লোক হ্যাভি একটা পাবলিক রিলেশন করতেছে, এইটা দেখো ওইটা দেখো, ব্রিলিয়ান্ট লোককে নিয়ে আসছি, হ্যান্ড করছি ত্যান করছি, মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, অমুক জায়গায় ফার্স্ট হয়েছিল। আরে যারা আপনি ফার্স্ট দিয়েছে বিতর্কিত লোক। এই যে আপনি বলেন আমেরিকার এক নাগরিক খলিলুর রহমান, তাদের দিয়ে দিচ্ছেন আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বানিয়েছেন ডক্টর ইউনূসকে হেল্প করার জন্য। একটা বিদেশি লোক, আমেরিকান পাসপোর্টধারী ব্যক্তি আমার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমস্ত গোপন তথ্য জেনে যাচ্ছে। এটা পৃথিবীর কোন দেশে সম্ভব? পৃথিবীর কোথাও সম্ভব এটা?
আমাদের Right. কেন করা হবে? কেউ কিছু প্রশ্ন করবে, যদি প্রশ্ন করে তাহলে বলবে কি খলিলুর রহমান কত করে মেধাবী দেখেন, আর মেধা দিয়ে আমি করবো নাকি? এই মেধা আমার দেশে এত বছর ছিল না কেন? ভারতীয় এই মেধা আমাদের দেশে কোনো ছিল না কেন? এখন সবাই নামে যেত রাস্তায়। হ্যাঁ, তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।